বেঁকিয়ে কোমর, ঘুরিয়ে নাক, কুঁজি বুড়ি হাঁটে, ঘাড় নড়বড়ে, দাঁত নড়বড়ে, সারাটা দিন খাটে। মাজছে বাসন, দিচ্ছে ঝাঁট, ঘরটা মুছে ফেলে, নরম নরম বেগুন ভাজে ছ্যাঁ কলকল তেলে। ধূপটি জেলে, পিদিম জেলে, ফুঁ দিতে গেলে শাঁখে, অঙ্গ জুড়ে ঝাঁকুনি লেগে বেদনা জাগে কাঁখে। ঠাকুমা, তোর বয়স কত? উত্তর দেয় বুড়ি, কম নয় তা, গুনে গুনে হবে মোট 4-20। কাল বিকেলে শুধাই তাকে, এসে কানের কাছে, ও বুড়িমা, ও বুড়িমা, বন্ধু কি তোর আছে? ফোকলা হেসে বুড়িমা কয়, শোন তবে কাছে এসে, বন্ধু আমার একটাই আছে, থাকে ওই দূর দেশে। দেখ দেখি ভাই, চাঁদের পানে বন্ধু আমার বসে সারাটা রাত চড়কা কাটে লাগাম দিয়ে কষে। সুতোর বাঁধন পোক্ত হলেই বন্ধু দেবে টান, পৃথিবী তখন ছাড়তে হবে, গাইব শেষের গান। শোন দিদি ভাই, শোন দাদু ভাই, থাকিস হেসে খেলে, থাকবি তোরা পৃথিবী জুড়ে সুখের পিদিম জেলে। সুধী দর্শকবৃন্দ, আমার সাহিত্য মোদি দর্শকবৃন্দ, আজকে মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম মুক্ত আবহে একটা বর্ষণমুখর সন্ধ্যাতে আজকে আবার আমরা হাজির হয়ে গেছি সাহিত্যের ঝাঁপি নিয়ে, সাহিত্যের আলোচনা নিয়ে। আর প্রথমেই যে কবিতাটা আমি আপনাদেরকে শুনিয়েছি, তাতে করে আপনারা বুঝতেই পেরেছেন কোথাও যেন আজকে এই স্টুডিও ফ্লোর জুড়ে একটা তরতাজা শৈশবের একটা আবহাওয়া ঘুরে বেড়াচ্ছে। আপনারা অলরেডি দেখে নিয়েছেন আমার পাশে বসে এমনই একজন ক্ষুদে সাহিত্যিক। ক্ষুদে মানে বয়সে এতটাই ছোট, যেটাকে সাহিত্যের ভাষায় বলা যায় কুঁড়ি সবে পাপড়ি মেলতে শুরু করেছে। আজকে এমনই একজন ছোট্ট সাহিত্যিক, তাকে আমরা পেয়ে গেছি। আসুন পরিচয় করিয়ে দিই। নাম অহংজিৎ বসু। নমস্কার। আমরা অত্যন্ত উষ্ণতার সাথে, শুধু নয়, আজকে আমরা অত্যন্ত আদরের সাথে অহংজিৎকে আমাদের সবার মাঝে ডেকে নিই। অহংজিৎ, বলো তোমার এখানে এসে কেমন লাগছে? দুই এক কথা দর্শক বন্ধু। অনুভূতিটা ভাষায় ব্যাখ্যা করা খুবই কঠিন। প্রথমত মুক্ত আবহের সকল দর্শকবৃন্দের প্রতি আমার প্রণাম এবং শ্রদ্ধা, এবং আমার সাহিত্যমোদী দর্শকদের প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই, এবং তারা যেন আমাকে আশীর্বাদ করেন যেন আমি এই সাহিত্য নিয়ে আরও দূর এগিয়ে যেতে পারি। অপূর্ব অপূর্ব সুন্দর একটা ভূমিকা দিয়ে, একটা সূচনা দিয়ে আমাদের ক্ষুদে সাহিত্য বন্ধু শুরু করে দিল আজকে সুন্দর সাহিত্য সন্ধ্যা। আজকে আমরা এই মুহূর্তে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর দর্শকবৃন্দ, আমরা তো জানি এই সুন্দর সাহিত্য সন্ধ্যাটাকে আপনারা উপভোগ করার জন্য সঙ্গে ঝালমুড়ি আর তেলে ভাজা নিয়ে বসে গেছেন। এটা তো আপনারা একদিকে সাহিত্যের রস, অন্যদিকে সুন্দর তেলে ভাজা ঝালমুড়ির রস, দুই মিলেমিশে আজকের সন্ধ্যা আমাদের ভালোই কেটে যাবে, কি অহঞ্জিত, তাই না? চলো আমরা শুরু করে দিই আমাদের আলোচনা। প্রথমেই আমি তোমাকে যেটা বলবো, এত ছোট বয়স থেকে তুমি কলম তুলে নিয়েছো, এটা সত্যি ভীষণ বিরল ঘটনা। তো এর কারণটা কি? তুমি এইভাবে হঠাৎ করে এত ছোট বয়সে কেন কলমকে সঙ্গী করে নিলে? দুই এক কথা বলো একটু সবাইকার সামনে। আমি যখন একদম ছোট ছিলাম, আমি আমার ঠাকুমা বা দিদার কাছে নানা রকমের গল্প শুনতাম। সেই গল্পই আমাকে প্রথম অনুপ্রেরণা দেয় কলম তোলার। তাছাড়াও আমি আবৃত্তি শিখি, আবৃত্তি করি, তাই আমি বিভিন্ন কবির রচনা পড়েছি, শুনেছি। সেই কবির রচনাও আমাকে অনুপ্রাণিত করেছে কবিতা লেখার। তাছাড়াও এই কোভিড-19 পিরিয়ডে যখন মানুষ ঘর বন্দি, তখন আমিও তাদের মধ্যে ব্যতিক্রম অবশ্য ছিলাম না। তাই আনন্দবাজার পত্রিকার বিভিন্ন ছোট ছোট ছেলে মেয়েদের কবিতা দেখে আমার মা বাবা বলতেন
যে তুইও লেখ না, চেষ্টা কর না, দেখ না হবে, চেষ্টা কর, সেই আমার কলম তুলে নেওয়া। বাহ, এটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তোমার পরিবার, তোমার যে পরিবেশ সেটা তোমাকে সাহিত্যের পথে খুব সুন্দরভাবে এগিয়ে একদম। দিয়েছে। ঠিক। তোমার পরিবারে কে কে আছে একটু শুনি। আমার পরিবারে আমার মা আছেন, বাবা আছেন, ছোট ভাই আছেন এবং আমার ঠাকুমা আছেন। বাহ, ভেরি গুড। ভাইকে কবিতা শোনাও তো তুমি। হুম, ভাই খুব ইন্টারেস্টের সাথে শোনে তো কবিতাগুলো। হুম। ভাইও মাঝে মাঝে শেখে আমার কাছে। তাই ভাইও শিখছে তোমার হ্যাঁ, কাছে? ভাইও ভালোবাসে কবিতা। আচ্ছা, আমার একটা কথা জানার আছে তোমার কাছে, সেটা হচ্ছে, আচ্ছা দর্শকবৃন্দ, জানার কথা তো অনেকই আছে, ধীরে ধীরে তো আমরা সবই জানবো আমাদের ক্ষুদে সাহিত্যিকের সাহিত্য জীবন সম্পর্কে। তার আগে একটা ছোট প্রশ্ন, তুমি কি স্বপ্ন দেখো? কবিতা হ্যাঁ, নিয়ে দেখি। স্বপ্ন দেখো? সাহিত্য নিয়ে স্বপ্ন দেখো? হ্যাঁ, স্বপ্ন দেখি, সেটা সত্যি। আচ্ছা, তবে কবিতা বা সাহিত্যকে নিয়ে স্বপ্ন খুবই অল্পই দেখি। দেখো, সুন্দর করে স্বপ্ন দেখতে যারা শেখে তারাই কিন্তু সফল সাহিত্যিক একদম। হতে পারেন, সফল কবি হতে পারেন। আমি এমনকি একটা কবিতা তোমার কাছে পেতে পারি যেখানে একটা পুরো কবিতাটাই তুমি লিখেছো একটা স্বপ্ন কেন্দ্রিকভাবে, স্বপ্নের উপরে নির্ভর করে, সেরকম কি একদম। একটা আছে? তুমি আছে, শোনাবে? আছে। বেশ, ভীষণ মজার ব্যাপার। আমাদের ক্ষুদে সাহিত্য বন্ধু তৈরি হতে হতে সেই পাতায় আস্তে আস্তে আমরা দুই একটা প্রয়োজনীয় কথা বলে নিই। যারা আপনারা এই সুন্দর অনুষ্ঠানটিতে যোগদান করতে বা অংশগ্রহণ করতে আগ্রহী তারা সত্তর যোগাযোগ করে ফেলেন 6294345327 এই নম্বরে। আসুন আমরা চলে আসি আমাদের ক্ষুদে সাহিত্য বন্ধুর কবিতায়। কোলে তুলে নাও। কবিতার নাম কবিতাপুর। হঠাৎ করে দেখলাম যে একদা এক রাত্রি মোর দৃষ্টি নিবদ্ধ আছে অসংখ্য পাতাপত্রে। পত্রগুলি ভূমিতে নয়, ভাসমান সেসব গগনে। বাহ, এদিক যায় ওদিক যায়, স্থির নয় তারা কোনোখানে। একটি পত্র পাকড়ে ধরে চাইলাম অবাক হয়ে, বীর পুরুষের দুটি স্তবক আছে কেমন রয়ে। এদিক থেকে ওদিকে ভাসমান আরো কত লেখকের কবিতা, কেন যে তারা ভেসে যাচ্ছে কে জানে তার সবিতা। সব ফেলে রেখে এগিয়ে চলি, সংশয় করতে দূর। দুপা এগোতে ছোট্ট গ্রামে মিলে গেল সব সুর। গ্রামবাসীরা যেন লিখছে কি সব আপন মনে বসে, লিখেই সেসব দিচ্ছে ভাষায় সুদূর নীলাকাশে। বাহ, একজনকে সহিলাম, কি নামের এই দেশ? সে কহিল, কবিতাপুর, যেথায় আছি মোরা বেশ। হঠাৎ করে নিদ্রা ভঙ্গ, স্বপ্ন ভাঙল যেই, বুঝলাম আমি খাটের উপর, কবিতাপুরে নেই। নমস্কার। কবিতাপুর নামক কবিতা আমাদের সাহিত্য বন্ধু অহংজিৎ, আদরের অহংজিৎ শোনালো। কবিতা পড়ে কবিতা পড়ে যে কবি নেই, আমাদের ক্ষুদে কবি নেই, এটা একদম মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। কবিতা পড়েই আমাদের ক্ষুদে কবি আছেন এবং সব সময় থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। যদি না থাকেন আমরা এত সুন্দর সুন্দর সাহিত্য সৃষ্টি পাবো কী করে বলুন? কাজেই কবিতা পড়েই তোমাকে থাকতে হবে। প্রতিটি কাগজকে খুঁজে নিয়ে তুমি দেখবে কি কবিতা লেখা আছে। শুধু তাই নয়, সুন্দর সুন্দর কবিতা লিখে কবিতাপুরের আকাশে তুমি উড়িয়ে দেবে, ভরিয়ে দেবে কবিতাপুরের আকাশ বাতাস সব কিছু। এই শুভেচ্ছা, এই আশীর্বাদ, এই শুভ কামনা একদম সব কিছু তোমার জন্য রইল। শুধু দর্শকবৃন্দ, আজকের কবিতা সন্ধ্যা এই মুহূর্তে আমাদের দুজনের আড্ডাই বলুন, আলাপচারিতাই বলুন, ভীষণ জমে উঠেছে। এই মুহূর্তে আমরা আবার ওর সাহিত্য জীবনে একটু ঢুকে পড়ি। আমরা যখন জানতে পেরেছি যে ও কবিতা লেখে, সাধারণত একটা নিয়ম আছে যে গান শুনতে শুনতে একজন ভালো গায়ক হয়ে ওঠেন। একজন যে খুব ভালো খেতে পারেন, ভীষণ সুন্দর স্বাদ নিতে পারেন, সে কিন্তু ভবিষ্যতে রাঁধুনি হয়ে উঠতে পারেন, খুব ভালো কুক হন।
তাহলে আমি এইভাবে কিন্তু বলতেই পারি, এই নিয়মের ব্যতিক্রম যদি না হয়ে থাকে অহংজিতের ক্ষেত্রে। অহংজিৎ, তুমি একসময় মনে হয় অনেক কবিতা পড়েছো এবং অনেক কবিতা চর্চার ভেতরেও আছো, তাই না? হ্যাঁ, প্রতিনিয়তই আমি কবিতা চর্চার ভিতরে আছি। আচ্ছা, কবিতাকে তুমি সকল কিভাবে কবির নিয়েছো? কবিতাই আমার অনুপ্রেরণা। আচ্ছা, তুমি কিভাবে কবিতাকে নিয়েছো? তুমি কি আবৃত্তি শেখো? হ্যাঁ, আমি আবৃত্তি শিখি। আচ্ছা, প্রসঙ্গত উল্লেখ্য, আমাদের খুদে কবি কিন্তু ভীষণ ভালো আবৃত্তিকার, এবং আমাদের অনেক জায়গাতে যেখানে বড় বড় স্টেজ বাঁধা হয় এবং সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয়, আমরা প্রচুর ভিড়ের মধ্যে, অন্তত আমিও উদ্গ্রীব হয়ে সবসময় অপেক্ষা করে থাকি যে কখন মাইক্রোফোনের সামনে অহংজিৎ আসবে, কারণ ওর কবিতা সত্যিই একটা নতুন আকর্ষণ সকলের মধ্যে ছড়িয়ে দেয়। আশা করি আপনারাও হয়তো ওর কবিতা অনেক শুনে থাকবেন। তুমি আমাকে এবার বলো অহংজিৎ, ছোটবেলা থেকে তুমি কি, কেউ আছেন তোমার পরিবারে যিনি অনেক গল্প শুনিয়ে, কবিতা শুনিয়ে, ছড়া শুনিয়ে তোমাকে আস্তে আস্তে এই সাহিত্যের উপরে আকর্ষণটা তৈরি করেছেন? ছোটবেলায় তো ঠাকুমা তো গল্প আর অনেক রকমের ঘুম পাড়ানোর ছড়া শুনে তো ঘুম পাড়াতেন। দিদাও অনেক গল্প শুনিয়েছেন। আর ছোটবেলায় রাতে লেগেই থাকতো মায়ের কাছে গল্প শোনা, না শুনলে ঘুমটা ঠিক পরিপূর্ণ হতো না। আচ্ছা আচ্ছা, মায়ের গল্প না শুনলে চোখে ঘুম আসতো না। গল্পগুলো শেষ হতো তো না? মায়ের গল্প শেষ হওয়ার আগেই ঘুমিয়ে যেতিস? হ্যাঁ, বেশিরভাগ সময় শেষ হতো। আচ্ছা আচ্ছা, আবার অন্য সময় ঘুমিয়েও যেতিস? তখন পরের দিন নিশ্চয়ই আবার মা গল্প শোনাতেন। পরের দিন আবার নিশ্চয়ই মাকে ধরতিস, মা ওই টাইমটায় ঘুমিয়ে গেছিলাম, গল্পটা এত দূর হয়েছিল, এর পরেরটা বলো, নাকি? এর পরেরটা মানে যেই গল্পটা চাইতে সেই গল্পটাই মাকে শোনাতে হবে। সেইটাই শোনাতে হবে। ভেরি গুড, ভীষণ সুন্দর কবিতা। আচ্ছা, আমি যেটা ভাবছিলাম, তুই শুনতে পাচ্ছিস তো স্টুডিওর বাইরে কি বৃষ্টি পড়ছে এবং কি তার আওয়াজ? তো তোর কলমে কি বর্ষা নিয়ে কিছু আছে? একটা মানে বর্ষার সুন্দর রূপের বর্ণনা সেরকম কিছু আছে? একটু শুনতে পারি আমরা? তাহলে আমরা চলে আসি ছোট কবির কাছে, তার প্রকৃতি প্রেম নিয়ে একটা কবিতার উপরেতে, সেটা এই মুহূর্তে আমাদের কবি আপনাদের সামনে উপস্থাপন করছেন। আসুন আমরা উদ্গ্রীবের সাথে, একটা অত্যন্ত আগ্রহের সাথে আমরা অপেক্ষা করে আছি, শুনে নিই সেই কবিতা। অহংজিৎ, তোমার নেক্সট কবিতা। রূপসী বর্ষা। বর্ষা মানে অঝোর ধারা, সারাদিন শুধু বৃষ্টি, মাঝে মাঝে তাই মনে হয় এ যেন অনাসৃষ্টি। গ্রীষ্মের পরে গগনে জমে ঘন কালো মেঘ, সেই মেঘেতেই ধেয়ে আসে বৃষ্টির তীব্র বেগ। মাঠে ঘাটে জল থই থই, চারিদিক যেন স্তব্ধ, ঘরবন্দি থাকতে হবে সবাই আজ জব্দ। তবুও বৃষ্টিতে ময়ূর নাচে, আনন্দে উচ্ছ্বাসে কবির কলমে ধ্বনিত হয় আজ সৃষ্টি সুখের উল্লাসে। নমস্কার। কবির কলমে ধ্বনিত হয় আজ সৃষ্টি সুখের উল্লাসে। কোথাও শেষ এই স্তবক কবিতার আমাকে ঝাঁকুনি দিয়ে গেল আমাদের খুদে সাহিত্যিক ছোট্ট কবি, সেও কিন্তু সৃষ্টি সুখের উল্লাসে মেতেই তার এত সুন্দর সৃষ্টি আমাদের সামনে তুলে এনেছে, আপনাদের সামনে তুলে এনেছে। দর্শক বন্ধু, আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগছে। এরপরে আমরা আসি একটা প্রশ্নে। আমাদের যে আজকের সাহিত্য বন্ধু ক্লাস 7-এ পড়ে, খুব বেশি দূর কিন্তু এখনো এগোয়নি, ক্লাস 7-এ পড়ে। আমাদের বর্ধমানেরই একটি বিখ্যাত স্কুল, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল। এটা বলতে আমারও ভীষণ গর্ব হয়, আমিও সেখানকার ছাত্র ছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা 2 মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের ছাত্র আজকে একসাথে বসেও গেছি, ভীষণ আনন্দও লাগছে। এই নিয়ে কোথাও একটা যেন সুন্দর সমমনস্ক একটা সেতু তৈরি হয়ে গেছে তোর সাথে আমার, তাই না? তো ভীষণ ভালো লাগছে। স্কুলে যেতে ভালো লাগে তো? হ্যাঁ, মাঝে মাঝে একটু বিরক্ত হয়, যেতে ইচ্ছাও করে না। আচ্ছা আচ্ছা, কিন্তু অ্যাভারেজ 30 দিনের ভেতরে হয়তো 25 দিন ভালোই লাগে। 25 দিন মানে আর 28-29 দিনও যাই, এবং স্কুলটাকে তুই খুব এনজয় করিস, তাই না? এখনকার দিনে বাচ্চারা
দেখেছি যে তারা স্কুলের ব্যাগটা যখন পিঠে তোলে তখনই তার যে গেস্টারটা হয় যেন মনে হয় যে রাজ্যের বেজার কিছু মুড ওই বাচ্চার উপরেতে ভর করলো। তার যে মুখের গঠন, তার যে সত্যি তাই ব্যাগটা অনেক ভারীও হয়ে যায়। হ্যাঁ, ব্যাগটা অনেক ভারী হয়, কিন্তু সত্যি কথা বলতে কি দেখ, এই স্কুল ব্যাগটা তো কিন্তু আমাদের স্কুলের জীবনের একটা সাথী, তাই না? আমাদের জীবনের স্কুলের একটা সাথে ব্যাগ শব্দটি যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমার তো প্রতি বছর যখন নতুন মানে শিক্ষাবর্ষ শুরু হতো তখন এই কটা জিনিস আমার খুব ভালো লাগতো। নতুন ব্যাগ, নতুন টিফিন বক্স, নতুন ওয়াটার বটল, এবং সেগুলোর গন্ধ এখনো যেন আমি নাকে পাই, তাই না? তো আমাদের একটা জীবনের অংশের সাথে জড়িয়ে গেছে এই স্কুল ব্যাগ। আমি একটা তোর কবিতা বেশ কিছুদিন আগে শুনেছিলাম যেটা স্কুল ব্যাগের উপরেই তুই লিখেছিলি। আমার কিন্তু মনে আছে কবিতাটা। আমি আজকে তোকে অনুরোধ করব যে সবার সামনে এই স্কুল ব্যাগ কবিতাটাকে যদি তুই একটু শোনাতে পারিস। আমি চেষ্টা করছি। আচ্ছা, নিশ্চয়ই চেষ্টা তো সফল হবেই যদি ঐকান্তিক হয়, তাই না? চলো শুরু করো। স্কুল ব্যাগ। পড়াতে আমার মন বসে না, চাই না যেতে স্কুলে। বইয়ের পাতা ভীষণ বোরিং, সকালে বিকালে। স্কুলেতে স্যারের বকা আর শাস্তির হাতছানি। স্কুল ব্যাগেতে দৃষ্টি গেলেই মনে পড়ে মোর সেসব কাহিনী। তবু এটি সর্বসঙ্গী ছাত্র জীবনের, সাক্ষী হয়ে থাকি যাহা পঠন পাঠনে। প্রতিষ্ঠিত হতেই হবে এই প্রতিকূলতার যুগে, তাই ছাত্র জীবন বাঁধা আছে ওই ছোট্ট স্কুল ব্যাগে। নমস্কার। বাহ, ছাত্র জীবন তো বাঁধাই আছে ওই ছোট্ট স্কুল ব্যাগে। কোথাও যেন সেটা এই বয়সে এসে হারিয়ে ফেলেছি, তবে এখনও আমার মনে পড়ে সেই রঙিন স্কুল ব্যাগগুলো যেগুলো পিঠে নিয়ে আমি ঠিক সময়ে ঘন্টা পড়ার আগে ক্লাসে হাজির হয়ে যেতাম। সেই স্কুল ব্যাগ এখনও আমাকে অতীতের পিছু টানে, যেটা অহংজিত এখন সুন্দরভাবে সেই স্কুল ব্যাগকে নিয়ে জীবন কাটাচ্ছে এবং তার অনুভূতির কথা মুক্তর অক্ষরে আজকে গেঁথে ফেলেছে কবিতার মধ্যে, যেটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি। শিশু মন, তুই তো শিশু, আমি কিন্তু তোকে এখন কিশোরও বলতে পারবো না, কেমন? তুই এখন শিশুই, তোর শৈশব চলছে। আমি যখন ছোট ছিলাম, জানিস তো আমি খুব ভীতু ছিলাম। আচ্ছা। আমি খুব ভয় পেতাম, ভূতের ভয়, রাক্ষসের ভয়, কারেন্ট অফ আচ্ছা কারেন্ট অফ হয়ে গেলে একা একা বাথরুমে যেতে ভয় পেতাম। তখন বাড়ির বড়দের বলতাম একটু দাঁড়িয়ে দেবে, একটু দাঁড়াও না বাইরে, আমি ভীষণ ভয় লাগছে আমার। তোরও কি হয় নাকি এরকম? মাঝে মাঝে ভূতের সিনেমা দেখতে, মানে ভূতের সিনেমা তো একদমই দেখতে চাই না, এখনো ভয় লাগে। এখনো ভয় লাগে। মাঝে মাঝে ভাইয়ের কথা শুনে একটু ভূতের গল্পটা শুনতে হয়, তো সিনেমা কখনোই দেখি না, এতই ভয় করে। ভূত আমাদের তো অনেক রকম ভূত আছে না, মামদভূত, জামদভূত, শাকচুন্নি, পেতনি, কোথাও একানোরে ভূত যার একটা কান, তাই না? কত রকমের ভূত আছে। সেই ভূতগুলো যখন আমরা মানে দাদু দিদা বা ঠাকুমার কাছে শুনতাম, তখন আমাদের কল্পনার মধ্যে কিভাবে একটা যেন ছবি আঁকা হয়ে যেত, আর ওইটা একটা আতঙ্ক, সত্যি করেই ধরতে আসছে, যার জন্য আমি খুব একটা এইসব দিকে এগোতাম না। কিন্তু তোর কি কলমে কিছু সব ভূত প্রেত নিয়ে আছে নাকি? কিছু লিখেছিস? আমি দেখছি। দেখছিস, দেখ তো, যদি একটা ভূতের কিছু খুঁজে পাস তাহলে আজকে বর্ষার রাতে একটা গা ছমছমে ব্যাপার বেশ জমে যায়। পেয়েছিস? ভেরি গুড। সাহিত্য বন্ধু, আপনারা যে রকম স্বাদের কবিতা চান, আমাদের আজকে পারমাণবিক বিস্ফোরণ ঘটছে এই স্টুডিও ফ্লোরে, এটাকেই আমি বলবো সাহিত্য সংক্রান্ত পারমাণবিক বিস্ফোরণ। সেখানে কিন্তু একের পর এক বিভিন্ন স্বাদের কবিতা তুলে ধরছে আমাদের খুদে কবি। শুনে নিন আজকের কবিতা পরের। ভূতের রাজত্ব। ভূত, পেতনি, ব্রহ্মদত্তি, শাকচুন্নি মিলে যখনই শুনে নামগুলো চমকে ওঠে পিলে। ভূত আছে ডাইনে বাঁয়ে, ভূত নেই কোনখানে। শেওড়া গাছে, হাদা বাড়িতে, ভূত আছে সবখানে। ভূত আসে রাত্রিবেলায়, ভূত আসে সকালে। চোখ বুঝলেই ভূতের স্বপ্নে
ঘাম জমে কপালে, কাটছে গাছ ভাঙছে বাড়ি, ডেরার সংশয় ভূতেরা, সামলে থেকো হয়তো এবার তোমার ঘর খুঁজছেন তেনারা। নমস্কার। সর্বনাশ, এই বর্ষার দিনে তেনারা যদি আমার ঘরে এসে ঢোকে তাহলে কিন্তু আমি সবাইকে অরঞ্জিতের কাছেই পাঠিয়ে দেবো, আমি কিন্তু রাখবো না। আমি বলবো যিনি লিখেছেন এই কবি তার বাড়িতে চলে এসে। কেন নিবি না তুই এত সুন্দর গেস্টকে? একজনকে নেবো না, একটু চা খাইয়ে দিস, দিয়ে তারপরে বাড়ি থেকে পাঠাস। আচ্ছা, ও কিন্তু একদমই রাজি নয় যে এইরকম মানে অতিথি যারা আমাদের কাছে ভীষণভাবে বয়ের তাদেরকে ঘরে ঢোকাতেও একেবারেই রাজি না। ঠিক আছে, তারা তাদের জায়গায় থাক, দরকার নেই আমাদের বাড়ির দিকে চোখ দিয়ে, ঠিক না? ভীষণ সুন্দরভাবে আমরা আজকে সন্ধে কাটাচ্ছি। শুধু দর্শকবৃন্দ, এটা আমি হলপ করে বলতে পারি, ক্যামেরার এই পারের থেকেও আমরা যে অনুভূতিটুকু আপনাদের কাছে ছড়িয়ে দিতে পারছি সেটা কিন্তু ভীষণভাবে আপনারা রসাস্বাদন করছেন এবং গ্রহণ করছেন। এবং আজকের দিনের জন্য, স্পেশালি আজকের দিনের জন্য এই ক্ষুদে কবিকে নিয়ে আপনাদের মন কিন্তু ভরে উঠেছে, এটুকু কিন্তু আমি এখান থেকে সুন্দরভাবে বুঝতে পারছি। অহংজিৎ, তোর নাম অহংজিৎ মানে অহংকারকে যে জয় করেছে। অহংকারকে যে জয় করেছে, এটা খুব সুন্দর কথা। অহংকারকে জয় করা কি খুব একটা কঠিন কাজ না সহজ কাজ, কি মনে হয় তোর? খুবই কঠিন কাজ, খুব কঠিন। রবীন্দ্রনাথ যেমন লিখে গেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। রবীন্দ্রনাথ যখন পেরেছেন তখন আমিও কেন পারবো না, চেষ্টাই করতে পারি। তিনিই তো আমাদের সব, তিনিই আমাদের পথপ্রদর্শক, তিনিই আমার তাকেই তো অনুপ্রেরণা। একদম তিনিই অনুপ্রেরণা। তো কাজী তিনি যখন করে দেখিয়েছেন, তার প্রত্যেকটি ছত্র, প্রত্যেকটি সৃষ্টি আমাদেরকে জীবন দর্শন শেখায়, তাই তো? তাহলে সেটা নিশ্চয়ই আমাদের পারতেই হবে অহংজিৎ, তাই তো? কি সুন্দর কথা, সত্যি এত সুন্দর একটা মানুষ ওর ভেতরে লুকিয়ে বসে আছে। এই যে কথায় বলে না, শিশুর হৃদয় ভগবানের বৈঠকখানা, কোথাও যেন সেরকমই একটা আমি সৌরভ পেলাম আজকে ওর কথার মধ্যে। আমরা প্রত্যেকে মুক্ত বাংলার সমস্ত কলাকুশলী, আপনারা যারা দেখছেন, সমস্ত সাহিত্য বন্ধু বান্ধবী যারা সকলে দেখছেন, তারা আসুন সবাই মিলে আমরা প্রার্থনা করি ওর এই সামনের উজ্জ্বল সাহিত্য জীবনের জন্য। এবং আমরা অবশ্যই আরও অনেক এপিসোডে, আরও অনেক ভূমিকায়, সমাজের বিভিন্ন ভূমিকায় আমরা অহংজিৎকে পেতে চাই, এটা কিন্তু আমরা কায় মনোবাক্যে স্বীকার করছি। পরের কবিতাতে আসবো। কথা বেশি বলতে ভালো লাগছে না আজকে মনে হচ্ছে যতটা পারি অহংজিতের সৃষ্টিটাকে তুলে ধরি, ওর কবিতা শুনি। পরের কবিতাতে আমরা আসব, কিন্তু আসার আগে ছোট্ট একটা মানে চিন্তা আমার মাথার মধ্যে আসছে। এই যে বর্ষা চলছে, এই বর্ষার সময়তে আমাদের কিন্তু একটা ভীষণ সুযোগ সমাজকে সবুজ করে তোলা, যেটা কিনা এখন সমাজের বুকে সবথেকে বড় রোগ এবং বড় ক্ষত, যে সবুজকে আমরা নষ্ট করে ফেলেছি। এই জন্যই একদম ডিফরেস্টেশনে আমরা ভুগছি। সেখান থেকে আমরা বেরিয়ে এসে অ্যাফরেস্টেশনে ঢুকতেই হবে। এবং আমরা জানি এর জন্য সরকারের তরফ থেকে বা বেসরকারি বিভিন্ন সংস্থা এগিয়ে এসে খুব জাঁকজমকের সাথে অরণ্য সপ্তাহ আমাদেরকে পালন করতে হয় বা আমরা পালন করে থাকি। তো এই যে সুন্দর একটা উদ্দেশ্য, সমাজকে সবুজ করে তোলার উদ্দেশ্য, পৃথিবীকে সবুজ করে তোলার উদ্দেশ্য, এটা কি তোকে স্পর্শ করে, তোকে ছোঁয় তো? তুই কি এর জন্য কিছু কলম তুলেছিস বা একটু? এর জন্য তুই তুলেছিস। তাহলে আমরা কি শুনতে পারি সেই কবিতা? চলে আয় তাহলে তোর সেই কবিতায়, যেখানে আমরা এই গল্প শুনি, আমাদের পৃথিবীকে সবুজ করে তোলার গল্প, আমাদের ক্ষুদে কবির কলমে। অরণ্য সপ্তাহ, নতুন বীজ নতুন চারায় শুরু অরণ্য সপ্তাহ, কবির ভাষায় অরণ্য ফিরিয়ে নগর খারি লহ, জবা গোলাপ কাঁঠাল কদম শাল শিমুলার আম, সব গাছেরই আছে কতই না উপকারিতা, আছে দাম
গাছ যখন বড় হবে দেবে ছায়া, ফুল ও ফল। সূর্যের আলো যখন পড়ে পাতাগুলি করে ঝলমল। বাহ, গাছ লাগাবো, গাছ বাঁচাবো, বাড়াবো আরো বনাঞ্চল। অরণ্যই পারে ফিরিয়ে দিতে পৃথিবীর সবুজ সম্বল। বাহ। অরণ্যই তো আমাদের সত্যিই তাই পৃথিবীকে আবার কলুষমুক্ত করতে পারে, পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে। একমাত্র সবুজই পারে, তারই ক্ষমতা আছে। কাজেই এখনও কোথাও যেন সচেতন হবার সময় আছে, যদি আমরা এই ধ্বংসকে রুখে দিতে পারি। সেই বার্তা আজকে আমাদের কবির কলম থেকে চলে এলো সমাজের বুকে। আসুন আমরা আরও সচেতন হই, কবির এই বার্তাকে আমাদের জীবনের ব্রত করে তুলি। শুধু দর্শকবৃন্দ, আজকে আলোচনার মাঝে এবারে আমি যে পর্যায়ে আসতে চলেছি, দেখি আমাদের এই যে ছোট্ট কবি আমাদের কাছে এসছেন আজকে তার সাহিত্যের সম্ভার নিয়ে। তার জীবনপথে মোটে সে ক্লাস 7 পর্যন্ত এগিয়েছে, তো এর মধ্যে সে তার সাহিত্য সৃষ্টি কোথায় কোথায় আঁচড় কেটেছে এবং কোথায় কোথায় তার সাহিত্যের নমুনা রেখেছে সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরি। আমার কাছে এসছে আত্মকথা বলে একটি ম্যাগাজিন, এখানে আপনারা পেয়ে যাবেন অহংজিতের কবিতা। আমার কাছে আছে ছোটদের কথা, এই ম্যাগাজিনেও আপনারা পাবেন অহংজিতের কবিতা। আছে সুবর্ণ জয়ন্তী বর্ষে ছোটদের কথা, এখানেও কিন্তু অহংজিৎ তার কলমের স্বাক্ষর ভীষণ ভীষণ পারদর্শিতার সাথে রেখেছে। আর যে যুগ সাগ্নিক পত্রিকা আজকে গোটা পশ্চিমবাংলা জুড়ে সুন্দরভাবে কাজ করে চলেছেন, সাহিত্যের রথকে এগিয়ে নিয়ে চলেছেন, সেই যুগ সাগ্নিক পত্রিকাতেও অহংজিৎ তার স্বর্ণাক্ষরে সাহিত্যের প্রতিভা রেখেছে। আর আছে আমার কাছে একগোছা আনন্দবাজার পত্রিকা। এই আনন্দবাজার পত্রিকা শিশুদের বিভাগে সম্পাদক, আমাদের যে শিশুদের বিভাগ আছে সেখানে পরের পর অহংজিতের কবিতা ছাপা হয়েছে। তার প্রতিভা কিন্তু এইভাবে ফুটে উঠছে, তার প্রতিভার একটা বিস্ফোরণ কিন্তু ঘটছে। আমি কিন্তু সব পেপারগুলো এখনো পর্যন্ত হাতে নিয়ে উঠতে পারিনি, কারণ আমাদের ভীষণ ক্ষুদ্র পরিসরে কাজ করতে হয়। এরই মধ্যে যতগুলো পারলাম আপনাদেরকে দেখালাম। এছাড়াও নিরন্তর ওর চলছে প্রতিভার এই স্ফুরণ এবং তার সাহিত্য সৃষ্টি, যেগুলো কিনা আরও অনেক ম্যাগাজিনে ছড়িয়ে গেছে, সেগুলো সময়ের সাথে সাথে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। শুধু দর্শকবৃন্দ, এরপরে আমরা ধীরে ধীরে সময়ের শাসন তো মানতেই হবে, আমরা প্রায় শেষ মুহূর্তের কাছাকাছি চলে এসেছি। এখন প্রতিদিনকার মতন আমরা কবি সাহিত্যিককে নিয়ে যে ছোট্ট একটি র্যাপিড ফায়ার খেলি, সেই সুন্দর খেলাটা আজকে আমাদের খুদে কবিকে নিয়েও খেলতে হবে। নয়তো খেলা তো শিশুদেরই সব থেকে প্রিয়, এটা তো আমাকে করতেই হবে। আমি জানি অহংজিৎ তুই হয়তো নিয়মটা জানিস, কেননা এই যে আমাদের সাহিত্যের আলোচনা সেটা তুই নিয়ম করে দেখে থাকিস, এ কথা আমি আগেই তোর কাছে জানতে পেরেছি। খেলাটা অন্য কিছুই না, ছোট প্রশ্ন আমার তরফ থেকে তোর কাছে থাকবে, তোর কাছ থেকে উত্তর আসবে এবং উত্তরটা হবে খুবই সংক্ষিপ্ত, ঠিক আছে? তুই রেডি? একদম। আমি তাহলে প্রশ্ন শুরু করি। প্রথম প্রশ্ন, ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর। যে ভূতকে নিয়ে আমরা ভয় পাচ্ছিলাম, একদিন সন্ধ্যায় দেখা গেল তুই একা বসে আছিস, একটা ভূত এসে সত্যি করেই তোর সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল আমি ভীষণ খুশি হয়েছি, বল তুই আমার কাছে কি বর চাস? 3টে বর চা। তুই তাহলে কোন 3টে বর চাইবি ভূতের রাজার কাছে? প্রথম বর তো চাইবো যে আমি ভূতের থেকে যেন ভয় আর একদমই না পাই, আচ্ছা, 1 নম্বর। দ্বিতীয় বর চাইবো যে যেন আমি লোক সমাজে ঠাঁই পাই নিজের কর্মের মাধ্যমে। বাহ, খুব সুন্দর। আর তৃতীয় বর চাইবো আমি যেন ভালো মানুষ হয়ে উঠতে পারি, দিয়ে জনমনুষ্যের সেবা করতে পারি। একদম, এটাই তো আসল কথা। আজকে যদি মানুষের মতো মানুষ একজন হয়ে উঠতে পারে, তাহলে সে তো সকলের হৃদয়ে স্থান এমনিই পাবে, লোক সমাজের মধ্যে পাবে। যাই হোক, তোর চিন্তাভাবনা, তোর উদ্দেশ্য আমাদেরকে ভীষণভাবে নাড়া দিয়ে গেল। খুব সুন্দর তোর কথা, আমরা মনে রাখবো চিরটা কাল। দ্বিতীয় প্রশ্নে আসি। তোর জন্মদিন
একটা বাবা করলেন কি, একটা সুন্দর র্যাপারে গিফটটাকে মুড়ে নিয়ে এসে তোর হাতে দিল। তুই কিন্তু গিফটটা হাতে নিয়েই বুঝতে পারছিস এটা কোনো একটা বই, খুললেই আমি একটা বই দেখতে পাবো। বাবা তখন বললেন যে গেস কর তো আমি তোকে কি বই দিয়েছি বা তোর কি ভালো লাগবে, কোনটা দেখতে পেলে তোর ভালো লাগবে, কি বইটা। তাহলে তুই কি উত্তর দিবি, কি আশা করছিস, র্যাপারটা খুলে কোন বইটা দেখবি তুই? সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল চরিত্রে কোনো বই। সৈয়দ মুস্তাফা সিরাজের কর্ণের চরিত্রে কোনো বই, এটা তো উপন্যাসধর্মী বা সেরকম গল্পের উপরে, তার মানে কাহিনী বা প্রবন্ধের উপরেও তোর একটা কোথাও আগ্রহ আছে। তাহলে আমরা ভবিষ্যতে এটাও ভাবতে পারি তোর কলম হয়তো কবিতা ছেড়ে সেদিকেও এগোবে। আছে, ভেরি গুড। কিন্তু আজকে তো এই ছোট টাইমে আমরা শুনে উঠতে পারলাম না, নিশ্চয়ই পরে আমরা কোনোদিন আবার শুনবো, ঠিক আছে? তৃতীয় প্রশ্ন, কলকাতা বইমেলাতে তুই গেছিস। কলকাতা বইমেলাতে দু রকম স্টল থাকে, খুব নামজাদা পাবলিশারের স্টল থাকে, আবার খুব ছোট ছোট টেবিলে লিটল ম্যাগাজিনের স্টল থাকে। তোর প্রথমেই কোন দিকে যেতে ইচ্ছে হবে, লিটল ম্যাগাজিনের দিকে না কোনো নামজাদা শিশু সাহিত্যের কোনো স্টলে, কোনটা ইচ্ছে হবে? লিটল ম্যাগাজিনের দিকে। লিটল ম্যাগাজিন, কারণটা বলবি? না, কারণ শিশু সাহিত্যের বই একমাত্র শিশু সাহিত্যকে কেন্দ্র করেই জিনিস থাকবে, কিন্তু লিটল ম্যাগাজিনে পুরো বিশ্বের খবরাখবর থাকবে। আর তাছাড়াও শিশু সাহিত্য, গল্প, নাটক, উপন্যাস, কবিতা সব রকম কিছু নিয়ে একটা লিটল ম্যাগাজিন তৈরি হয়। তাই আমি প্রথম সেই স্টলের দিকেই যাব। বাহ, ভেরি গুড, ভীষণ সুন্দর একটা উত্তর আমি পেলাম। আমার পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে, তিনটে জিনিস আমি তোকে দিচ্ছি, তার ভেতরে কোনটাকে তুই বেছে নিবি? ক্রিকেট ব্যাট, লেখার কলম, আর একটা সাইকেল। অবশ্যই লেখার কলম। লেখার কলম, লেখার কলমকেই তুই বেছে নিবি। আমার শেষ প্রশ্ন তোর জন্য আজকে, তুই কোনো ফ্যামিলি ট্যুরে বেরিয়েছিস, গাড়ি ছুটছে, দুদিকে সবুজ গাছ, সুন্দর রাস্তা দিয়ে গাড়ি ছুটে চলেছে। এই মুহূর্তে মা হয়তো বলল যে একটা কবিতা শোনা না, আমার ভীষণ একটা কবিতা শুনতে ইচ্ছে করছে এই সুন্দর পরিবেশে। তুই সেই মুহূর্তে কোন কবিতা শোনাতে চাস মাকে? ওই পরিবেশকে নিয়ে, ওই পরিবেশকে নিয়ে বা তোর পছন্দের কবিতা যেটা তুই মাকে শোনাতে চাস। যে কোনো রকমের কবিতা শোনাতে পারি। যে কোনো রকমের কবিতা শোনাতে পারিস, মানে স্পেসিফিক কোনো কবিতা নেই। শুধু দর্শকবৃন্দ, আজকের আলোচনা আমরা শেষ পর্যায়ে চলে এলাম। আমরা আধ ঘন্টার কাছাকাছি সময়ে পেয়েছি ক্ষুদে সাহিত্যিক অহংজিৎ বসুকে, যেখানে আমরা এই অনুভব সঙ্গে নিয়ে যাচ্ছি যে সৃষ্টির কোনো বয়স নেই, সৃষ্টি শুধু অনুভবের ব্যাপার। আর এই মুহূর্তে আমরা অহংজিৎকে অনুরোধ করব যে হয়তো এমনও অনেকজন আছে তোমারই মতন বয়সে, তোমার বন্ধুরাও হয়তো এই সুন্দর অনুষ্ঠানটি দেখবে, তুমি তাদের জন্য কি কথা বলে যেতে চাও সেটা একটু? তাদের জন্য বলে যেতে চাই যে সাহিত্যকে যেন কখনো পিছনে না ঠেলে। বিজ্ঞানও যেমন জরুরি, সাহিত্যও তেমনি জরুরি। সাহিত্য আর বিজ্ঞান যেন বন্ধুর মতো যেন পাশে থাকে, এটাই আমার ইচ্ছা। সাহিত্য যেমন জরুরি, বিজ্ঞানও তেমন জরুরি। তাহলে কখনোই সাহিত্য ছেড়ে বিজ্ঞান নয় বা বিজ্ঞান ছেড়েও সাহিত্য নয়, দুজনে অঙ্গাঙ্গিভাবে থাকুক, সমাজের বুকে বন্ধুর মতো থাকুক। এই শেষ সুন্দর বার্তা অহংজিৎ আমাদের জন্য, সমাজের জন্য, সকলের জন্য দিয়ে গেল। যাওয়ার আগে আসুন আমরা সকলে মিলে আবারও একবার অহংজিতের সুস্থ জীবন এবং সুদীর্ঘ সুস্থ সাহিত্য জীবনের কামনা করে আমরা তাকে বিদায় জানাই। খুব ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।